পাশাপাশি নোয়াখালীতেও বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃষ্টি উজানের ঢলে বাড়ছে পানির পরিমাণ, সাথে বাড়ছে দুর্ভোগ। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে নোয়াখালীর মাঝদি থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সহকর্মী নাসিম শুভ। জানতে চাই যে দেখছি যে এখনো বৃষ্টি হচ্ছে নোয়াখালীতে, একটু জানাবেন যে নোয়াখালীর বন্যা পরিস্থিতি এখন কেমন, পানি বাড়ছে কিনা, এবং সেই সঙ্গে যে এলাকাগুলোতে একটু দুর্গম রয়েছে, পৌঁছানো যাচ্ছে না, সেখানে ত্রাণ সরবরাহ হচ্ছে কিনা যথাযথ। মুক্তি নোয়াখালীতে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে, পাশাপাশি ভারতের থেকে নেমে আসা যে উজানের ঢল, সেটির কারণে কিন্তু পানি ক্রমশই বাড়ছে। গতকাল সন্ধ্যার পর থেকে আজ সকাল পর্যন্ত প্রায় 1 ফুটের মতো পানি বেড়েছে নোয়াখালীর বিভিন্ন লোকালয়ে। তো নোয়াখালীতে কিন্তু 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলা এবং প্রধান যে শহর রয়েছে সবগুলোই কিন্তু গত প্রায় 8 থেকে 9 দিন থেকে পানিতে ডুবে আছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলার অন্যতম যে আবাসিক এলাকা, হাউজিং আবাসিক এলাকায়। এই এলাকার প্রবীণদের সাথে আমি কথা বলেছি। এখানে কিন্তু তারা, প্রবীণ যারা রয়েছেন, তারা জানিয়েছেন এর আগে কখনো এই এলাকায় বন্যার পানি তারা দেখেননি। এবারই প্রথম এই এলাকায় বন্যার পানি, কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর পানি হয়েছে। এর পাশাপাশি নোয়াখালীর যে মফস্বল এলাকাগুলো রয়েছে সেগুলোর অবস্থা অবর্ণনীয়। অনেক জায়গায় কিন্তু নেটওয়ার্কও বিচ্ছিন্ন রয়েছে গত কয়েকদিন থেকে। তো নোয়াখালীতে চলতি বন্যায় আসলে 20 লাখের মতো মানুষ, যারা কিন্তু গত কয়েকদিন ধরে পানিবন্দী আছেন, যার মধ্যে প্রায় 2 লাখের মতো মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন। এর বাইরেও যেখানে পারছেন আসলে আশ্রয় নিচ্ছেন। আর নোয়াখালীতে চলতি বন্যায় যে জনদুর্ভোগ, আসলে গত 6 থেকে 7 দিন ধরে যারা দিন মজুর রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তাদের কিন্তু কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। তারা অনেকটা মানবেতর দিনাতিপাত করছেন। আর আশ্রয় কেন্দ্রগুলোতে যে পরিমাণ ত্রাণ সহায়তা পৌঁছেছে তাও প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। এছাড়া প্রত্যন্ত কিছু এলাকা রয়েছে যেগুলোতে আসলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এখন পর্যন্ত জেলা প্রশাসন কিংবা কারো পক্ষ থেকে কোনো ত্রাণ সহায়তা পৌঁছায়নি। তবে প্রতিদিনই বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে যে সকল এলাকায় এখন পর্যন্ত ত্রাণ সহায়তা পৌঁছায় নেই, সে সকল এলাকায় তারা যাওয়ার চেষ্টা করছেন ত্রাণ সহযোগিতা নিয়ে। তবে নোয়াখালী জেলার যেই বন্যার এলাকা, ক্যাচমেন্ট এরিয়া, তার মধ্যে 70% এলাকাতে কিন্তু এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি। আর আশ্রয় কেন্দ্রগুলোতেও কিন্তু খাদ্যের হাহাকার দেখা দিয়েছে। বিশেষ করে শিশু এবং যারা অসুস্থ বয়োবৃদ্ধ রয়েছেন তাদেরও খাদ্যের সংকট চরমে। এছাড়া নোয়াখালীতে চলতি বন্যায় বেড়েছে পানিবাহিত রোগের সংখ্যা, বেড়েছে সাপে কাটা রোগীর সংখ্যাও। আর নোয়াখালীতে চলতি বছরের বন্যায় গতকাল আমরা সবশেষ যে হিসাব পেয়েছি সে অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত প্রায় 9 জনের মতো মৃত্যুর ঘটনা ঘটেছে। তো আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন এই বন্যায় আসলে যে সকল এলাকায় ত্রাণ সহযোগিতা এখনো পৌঁছায় নাই এবং যেখানে নেটওয়ার্ক এখনো বিপর্যস্ত অবস্থায় আছে, সে সকল এলাকায় কিন্তু তারা ত্রাণ সহযোগিতা পৌঁছানোর জন্য সার্বিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো মুক্তি, এ ছিল আসলে নোয়াখালীর বন্যার জনদুর্ভোগ নিয়ে আমার কাছে সবশেষ। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী যুক্ত ছিলেন নোয়াখালীর মাইজদি থেকে নাসিম শুভ, সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন তিনি। এদিকে ফেনীতে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কিছু এলাকায় জলমগ্ন থাকলেও বেশিরভাগ এলাকা থেকেই পানি কমতে শুরু করেছে। এর মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণে আসছেন সেনা ও নৌবাহিনীর প্রধান। এ নিয়ে সবশেষ জানিয়েছেন সোলাইমান ডালিম। ভারী বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, ফেনী সদর এবং দাগনভূঞা, সোনাগাজী সহ পুরো ফেনীতে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি কিছুটা উত্তরণের দিকে রয়েছে। ইতিমধ্যেই ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার বিভিন্ন এলাকা থেকে পানি কমতে শুরু করেছে। যদিও ফেনী সদর এবং ছাগলনাইয়ার কিছু এলাকায় এখনো পানি আছে এবং দাগনভূঞা এবং সোনাগাজীর কিছু কিছু এলাকায় এখনো বন্যার পানি আছে। আশ্রয় কেন্দ্রগুলোতে ইতিমধ্যেই যারা আশ্রয় নিয়েছেন তারা বাড়ি ফিরতে শুরু করেছেন। আজকে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান বন্যা পরবর্তী পরিস্থিতি দেখতে উনি ফুলগাজীর দুর্গত এলাকায় যাবেন এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন। আমরা দেখেছি যে মঙ্গলবার যেদিন থেকে ফেনীতে, ফুলগাজী এবং পরশুরামে এই বন্যা আঘাত হানে, সেদিন থেকে নৌবাহিনী তাদের জনবল নিয়ে বন্যা দুর্গতদের পাশে ছিলেন। দুপুর 12টায় ছাগলনাইয়ায় সেনাবাহিনী যে প্রধান তিনি আসার কথা। এছাড়াও একই সময়ে ছাগলনাইয়ার আরেকটি এলাকায় যে ধর্ম উপদেষ্টা রয়েছেন বর্তমান সরকারের, তিনিও বন্যা দুর্গতদের দেখতে আসার কথা এবং ত্রাণ কার্যক্রমে পরিদর্শন করার কথা রয়েছে। আমরা কথা বলেছি ফেনী জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ফেনীতে মোট
10 লক্ষাধিক মানুষ কিন্তু বন্যায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে 1.5 লক্ষাধিক মানুষকে জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী সহ বিভিন্ন বাহিনী উদ্ধার করেছে। বাকিরা তাদের নিরাপত্তায় নিজেরা নিজেদের নিরাপদ স্থানে পৌঁছেছে। আর ফেনীতে হতাহতের সংখ্যা কি পরিমাণ সেটি কিন্তু এখনো জানাতে পারেনি জেলা প্রশাসন। হয়েছিল ফেনীর একটি আশ্রয়কেন্দ্র থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ। এদিকে ভারতের ফারাক্কা বাঁধের সবকটি গেট খুলে দেয়ায় রাজশাহীর পদ্মা নদীর পানি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে নদী তীরবর্তী নির্মাঞ্চলে দেখা দিয়েছে বন্যার ঝুঁকি। এ নিয়ে আরও জানাতে রাজশাহীর নবগঙ্গা পদ্মাপাড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় এখন পর্যন্ত পদ্মার পানি কতটুকু বেড়েছে, আর দেশের উত্তর পশ্চিমাঞ্চলে বন্যার সংখ্যাই বা কতটুকু, কি তথ্য আছে আপনার কাছে? অনেক এখন পর্যন্ত আসলে ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার কারণে যেই সংখ্যাটা আসলে জনমনে ছিল সেটি আসলে পানি উন্নয়ন বোর্ড বলছে খুব একটা বেশি আশঙ্কা তারা লক্ষ্য করছে না। কেননা আসলে এই সময় বিশেষ করে জুন, জুলাই এবং অগস্ট পর্যন্ত ফারাক্কার যে বাঁধ সেটি আসলে খোলা থাকে এবং প্রতি বছরের মতো এবারেও আসলে খোলা আছে এবং 6 ইঞ্চি মতো খোলা থাকার কারণে প্রত্যেক দিন বাংলাদেশে কিন্তু 11 লাখ কিউসেক পানি প্রবেশ করছে এবং সেক্ষেত্রে আমরা রাজশাহী অঞ্চলে যে পদ্মা পাড় বা পদ্মা নদী সেখানে আমরা লক্ষ্য করেছি যে পানি গেল পরশুদিন আসলে যতটুকু বেড়েছে, গতকালকে পর্যন্ত যে পানি ছিল আজকেও কিন্তু ততটুকুই আছে। ঠিক ভোর 6টার সময় আসলে পানি যে পরিমাপ করা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড থেকে, সেটিতে বলা হচ্ছে রাজশাহীতে যে বিপদসীমা সেটি 18.05 মিটার এবং এর থেকে প্রায় 1.75 মিটার নিচ দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ঠিক রাজশাহী থেকে উজানে চাঁপাইনবাবগঞ্জের দিকে যেখানে পদ্মা নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে সেখানেও কিন্তু পানির উচ্চতা খুব বেশি বাড়েনি। সেক্ষেত্রে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 3 দিন পর্যন্ত কোনো ধরনের কোনো আশঙ্কা নেই। তবে যেই পানি যেভাবে আসলে বৃদ্ধি পাচ্ছে পদ্মা নদীর পানি, সেক্ষেত্রে এই যে নদী এবং নদী সমতলে যেই সমস্ত জায়গাগুলো কিছুটা নিম্নাঞ্চল রয়েছে সেগুলো আসলে ডুবে যেতে পারে বা প্লাবিত হতে পারে এবং এই কারণে কোনো আসলে চাষের জমি বা এখানে যারা বাঁধের নিচে বসতি করে থাকেন যারা, তারা আসলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সেটি যেমন রাজশাহী শহরের পাশাপাশি জায়গাগুলো রয়েছে, একইভাবে কিন্তু রাজশাহী থেকে পশ্চিমের দিকে যেতে গেলে চাঁপাইনবাবগঞ্জের এই দিকে যেই চর অঞ্চল এবং নদীর তীরবর্তী যে সমস্ত নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেগুলো আসলে প্লাবিত হবে এবং এই যে উত্তর পূর্বাঞ্চলে বা এই অঞ্চল পশ্চিম উত্তরাঞ্চলে যেই বন্যা পরিস্থিতির কথা আসলে বলা হচ্ছে সেটি আসলে এখনো পর্যন্ত খুব বেশি আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এবং পানি বৃদ্ধির যে আসলে হার সেটি আসলে আগামী 2 থেকে 3 দিন পরে বোঝা যাবে এবং সেটি যদি অতিমাত্রায় আসলে বাড়তে থাকে তাহলে খানিকটা শঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড বলছে এমন কোনো শঙ্কা তারা দেখছেন না, কেননা এইখানে পদ্মা নদীর যে বেসিন সেটার ধারণ ক্ষমতা অনেক বেশি এবং তারা মনে করছেন যে অন্যান্য বছরের মতো স্বাভাবিকভাবেই আসলে পানি প্রবাহ থাকবে এবং পানি কিছুটা বেশি বাড়তে পারে। তো অনেকেই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ভারতের ফারাক্কা বাঁধের সবকটি গেট খুলে দেওয়ার প্রভাব পড়তে শুরু করেছে কিনা রাজশাহীতে, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।